বাংলাদেশের দুটো জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। একটি হলো এই ঢাকার শ্যামবাজার, আর একটি হলো চট্টগ্রামের খাতুনগঞ্জে। তো আমরা মূলত একটি অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে দেশ আগায় এগিয়ে যাচ্ছে। সেখানে ঠিক এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আপনারা জানেন যে আইন শৃঙ্খলার বিষয়টা আছে। এর পরবর্তীতে ধরেন দ্রব্যমূল্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ, এবং দ্রব্যমূল্যের এই চ্যালেঞ্জটা মোকাবেলার একটা বড় বিষয় হলো আপনার আমাদের সাপ্লাই চেনটা ধরে রাখা। এবং আমরা কিন্তু সেই কারফিউর মধ্যে এবং কারফিউর পরবর্তীতে এই সময়ে আমরা এই মূল্য যাতে ধরে রাখা যায় সেই জন্য আমরা সাপ্লাই চেনের দিকে নজর দিয়েছি। এবং মাঝখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করেছি, এবং সেই কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ ছিল আমাদের পোর্টগুলোতে যাতে সচল রাখা যায়। সেখানে পোর্টের আমাদের যেটা আপনার কাস্টমসের যে একটা অংশ থাকে, এর বাইরেও কিন্তু আপনার ল্যান্ড পোর্টের বাইরেও কিন্তু আপনার ব্যাংকের একটা বিষয় থাকে, যে ব্যাংকিং যে লেনদেনের বিষয়গুলো, এটি কিন্তু আমরা প্রতিনিয়ত সচল রাখার চেষ্টা করেছি, এবং সেটি আমরা সচল রাখতে পেরেছি। এটির কিন্তু প্রমাণ আজকে আপনারা এখানে দেখলেন। ঠিক এই মুহূর্তে আমরা যে ভান্ডারে দাঁড়িয়ে আছি, এটা হলো পবিত্র ভান্ডার, এবং এখানে আপনার অনেকগুলো দেশের পেঁয়াজ, আদা এবং রসুন এখানে আছে। এবং সেটি আপনার সোর্স কোথায়, সেটি হলো যে একটা আছে যেগুলো আমাদের পাকিস্তান থেকে এবং চায়না থেকে যে পেঁয়াজ আসে, আদা আসে এবং রসুন আসে, এগুলো কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে আসে। এবং সেখানে আমি হাত দিয়ে দেখলাম যে এটি এখনও ঠান্ডা, এটা রেফার্ড কন্টেনারে আসে, অর্থাৎ এটি কিন্তু আগে আনা না, এটি কিন্তু ঠিক আজকে এসেছে, এবং সেটি কিন্তু পোর্ট থেকে খালাস হয়ে কিন্তু এখানে চলে আসছে। তো এটা থেকে কি প্রমাণ হয়, এটি হলো যে আমাদের এই নিত্য পণ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর এখন ফুল সচল অবস্থায় কাজ করছে। আরেকটি আমরা এখানে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসে, এবং সেটি আসে আপনারা জানেন মূলত ভোমরা বন্দর, যেটি সাতক্ষীরায় আছে ল্যান্ডপোর্ট, এবং আমাদের সোনাবসী যেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে। এবং সেখানেও দেখেন আজকেও কিন্তু প্রতিনিয়ত তাদের ওইখানে ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটি কিন্তু আসছে। আপনার অনেক সময় যেটা প্রচার হয়, অনেক সময় ট্রল হয় যে কি হয়েছে, যে পোর্টগুলো বন্ধ, পণ্য খালাস হচ্ছে না, এবং সেই প্রচার হওয়ার ফলে যেটা হয় বাজারে অস্থিরতা তৈরি হয়। সেই জায়গাটা আমরা দেখলাম যে আপনার পণ্য কিন্তু আমাদের যে বন্দর থেকে যেগুলো আছে সেটি স্বাভাবিক কার্যক্রমে কিন্তু এখানে চলে আসে, এবং প্রতি রাতেই চলে আসছে। এবং এখানে যে জিনিসটা দেখলাম প্রাইস, এরা হলো আড়ত, এখানে শুধু আড়তের একটা তারা কমিশন নেয়, পার কেজিতে আপনার 1 টাকা বা এরকম একটা কমিশন নেয়। সেখানে আমরা দেখলাম যে চাইনিজ পেঁয়াজটা, যেটা বড় পেঁয়াজ, এটি এখানে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এটি একদম খুচরা বাজারে আমরা যেটা হিসাব করে দেখলাম 60 টাকা বা 65 টাকার চাইনিজ যে পেঁয়াজটা, এটি সর্বোচ্চ আপনার সেখানে খুচরা বাজারে কত বিক্রি হতে পারে, সেটা 75 টাকার বেশি হতে পারে না। একইভাবে আমাদের যেটি পাকিস্তানি পেঁয়াজ, সেটি এখানে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে, সেটি আপনার খুচরা পর্যায়ে সর্বোচ্চ 80 থেকে 25 টাকার বেশি বিক্রি হওয়ার কথা না। আবার আমি যদি ইন্ডিয়ান পেঁয়াজটা বলি, সেটি এখানে আমরা দেখলাম যে 90 টাকায় এখানে বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে সর্বোচ্চ 100 টাকা হতে পারে। এবং আমরা আরেকটি স্টোরে গেলাম, সেখানে আমাদের দেশি পেঁয়াজ যেটা, সেটা মূলত ফরিদপুর এবং পাবনা থেকে আসে, এবং ফরিদপুরের যে পেঁয়াজটা আমরা চেক করে দেখলাম, সেখানেও কিন্তু প্রতিদিন পেঁয়াজ আসছে, এবং প্রতিদিনই কিন্তু তাদের আমরা ভাউচারগুলো চেক করলাম, প্রতিদিনই এই পেঁয়াজগুলো কিন্তু বিভিন্ন মোকামে চলে যাচ্ছে, বিশেষ করে কারওয়ান বাজারে চলে যাচ্ছে, ঢাকার আশেপাশে চলে যাচ্ছে। এবং দেখেন সেখানে তারা 104 টাকা 5 টাকায় বিক্রি করছে, এবং আমরা হিসাব করে দেখলাম এটি আমাদের যেটা দেশি পেঁয়াজ সেটি সর্বোচ্চ 110 টাকা বা ওই রেঞ্জে থাকার কথা, কিন্তু বাজারে আমরা দেখলাম যে আমি কালকে কারওয়ান বাজারে গিয়েছি, সেখানে দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে 120 টাকা। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন প্রতিটা স্তরে আপনার দামটা কিন্তু ম্যানিপুলেট হচ্ছে। আমি এখান থেকে একটি ট্রাক লোড হচ্ছে, সেখানে তার ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম, এবং সেই এই ট্রাকটার ডেস্টিনেশন আমাদের শ্যামবাজার থেকে কারওয়ান বাজার, দূরত্ব হলো 8 কিলোমিটার। ট্রাক ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম সত্যিভাবে যে আসলে এখান থেকে একটি ট্রাকে তিনি কীভাবে কত ভাড়া নেন। তিনি পার বস্তায়, যেটা 20 কেজির বস্তায় তিনি 11 টাকা নিচ্ছেন। তাহলে 11 টাকা নিলে কত পয়সা পড়ে? 55 বা 60 পয়সা পড়ে। আচ্ছা, এর সাথে আপনি জিজ্ঞেস করলাম যে এই যে এই ভাড়াটা নিচ্ছেন, এই ভাড়াটার সাথে আপনার আর কি কি কস্ট আছে। তিনি বললেন
যে এখান থেকে বেরোনোর পরে একটি গুলিস্তান বেসড একটা চাঁদা দিতে হয়। কত টাকা? 150 টাকা, 100 টাকা। তাঁতিবাজার থেকে গুলিস্তান, এখানে আপনার সিটি কর্পোরেশনের প্যাডে 100 টাকা নিচ্ছে। আচ্ছা, এইটার পরে আমাদের কারণ বাজারের সামনে যে আপনার সোনারঘাট যে মোড়টা আছে, সেখানে আবার 50 টাকা সিটি কর্পোরেশনের প্যাডে চাঁদা নিচ্ছে। এবং কারণ বাজারে ঢোকার পরে ওখানে আবার 100 টাকা চাঁদা নিচ্ছে। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই যে 250 টাকা চাঁদা দিতেন, এখন কত টাকা দিতে হয়? বলে যে এখন কেউ নিচ্ছে না। আমি তাকে প্রশ্ন করলাম, তাইলে আগে যদি আপনার 20 কেজির বস্তায় 11 টাকা ভাড়া নিতেন, তাহলে আপনার এই 250 টাকা চাঁদা দিতে হচ্ছে না, তাহলে তো আপনার পরিবহন কষ্ট ওটা 10 টাকা হওয়া উচিত 11 টাকার জায়গায়। এবং আমি যেটি তাদেরকে অনুরোধ করলাম, এবং এখানে যে বাজার কমিটি আছে, আমাদের হাফিজ ভাই আছে, মাজেদ ভাই আছে, এবং অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছে, এই কমিটিটা মূলত এই বাজারটাকে তারা মানে বলবো যে তারা এখানে নেতৃবৃন্দ। এবং ওনাদেরকে আমি যে জিনিসটা বললাম, আগামীকাল এই ট্রাক ভাড়া এখান থেকে পার বস্তায় যেটা 11 টাকা ছিল, সেটি 10 টাকা কার্যকর করার জন্য আমি তাদেরকে জানিয়েছি। এবং আমি এটা দেখতে চাই যে যেহেতু চাঁদা নাই, তাহলে কেন আগের ভাড়া হবে? তাহলে আমার তো ভোক্তার কোনো বেনিফিট হচ্ছে না। তাহলে আমরা যদি প্রতিটা জায়গায় যদি এইভাবে কাজ করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আমি গতকালকেও বলেছি, আমাদের প্রচুর হিডেন কস্ট আছে। সেই হিডেন কস্ট আমরা এখন যেটা দেখছি, সেই হিডেন কস্টটা নাই। তাহলে আপনার পণ্য সাপ্লাইও আছে, এবং সেই পণ্য সাপ্লাইটা কিন্তু অব্যাহতভাবে আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। তাহলে এই যে বাজার অস্থিরতা করা হচ্ছে, এবং সেটি বিভিন্নভাবে আপনার ইউটিউবে বলেন বা অন্যভাবে এটা প্রচার করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাজারে পণ্য নাই, বাজার অস্থির, এবং সেখানে আপনার মানে এরকম একটা নেগেটিভ বলা হচ্ছে। তাতে হচ্ছে কি যে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়, এবং সেই অস্থিরতা আপনার সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। তাহলে আমি যে জিনিসটা বলতে চাই, আমার মূল্য বৃদ্ধির অনেকগুলো কারণ আছে, এগুলো আপনারা জানেন। এবং সেই জায়গায় আমি যেটা দেখতে চাই, সেটি হলো যে আমাদের পণ্য সরবরাহ ব্যবস্থার যে অবস্থাগুলো আছে, এটি অলমোস্ট স্বাভাবিক হয়ে গেছে। আরও আমি আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি যখন হবে, তখন এটি একদম স্মুথ হয়ে যাবে। তাহলে আমি যেটা বিশ্বাস করি, এই জায়গাগুলোতে যদি আমরা সত্যিকার অর্থে যে মনিটরিং করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের দ্রব্যমূল্য সেটি হলো যৌক্তিক পর্যায়ে আমরা আপনার স্টেবল করা সম্ভব হবে। এবং এই জন্যই আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়গুলো তুলে ধরেন। আমি যেভাবে ট্রাকের ড্রাইভারকে ইন্টারোগেশন করলাম, আমি চাই যে এটি আপনারা বের করে নিয়ে আসেন, এবং আরও গভীরে যেতে হবে। সেই গভীরে কি, ওই যে স্লিপগুলো ওইগুলো কালেক্ট করেন, কারা এগুলো করেছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার, এবং আরও সতর্ক থাকা দরকার এই স্লিপ আবার যেন নূতন করে যেন স্লিপ না আসে। কারণ স্লিপ পরিবর্তন হয়ে গেলে তো আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ওই জায়গায় আমি আপনাদেরকে মানে অনুরোধ জানাবো, আপনারা এই জায়গায় করেন। কারণ আপনি সবাই কিন্তু দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। এবং সেইখানে যে বিষয়গুলো ছিল হিডেন চার্জ, আমি কালকে বলেছি, সেই হিডেন চার্জগুলো যদি আবার নতুন করে আবার হিডেন চার্জ হয়ে যায়, তাহলে তো আসলে এটার ইম্প্যাক্ট হবে না। এই কারণে ঠিক এই মুহূর্তে আমাদের এই সতর্ক থাকতে হবে। সেটি হলো আমাদের যারা সরকারি লোকজন আছে, আমাদের সতর্ক থাকতে হবে। এখানে ব্যবসায়ী কমিউনিটি, এবং তারা কমিটেড যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে তারা যেটা যৌক্তিক লাভ করবে, এটা বাস্তব। কিন্তু এর বাইরেও তারা কমিটেড হলো যে বাজার ব্যবস্থাপনা তাদের ধরে রাখতে হবে তাদের ব্যবসার স্বার্থে। আর হলো আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলো তুলে ধরেন, যাতে আবার কোনো শক্তি বা কোনো বিষয় এসে আবার সেই হিডেন চার্জগুলো আরোপ না হয়। এই যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছাত্ররা স্যার বাজার মনিটরিং করছে, এটাকে স্যার কিভাবে দেখছেন, বা এটার ইম্প্যাক্টটা কি? স্যার যদি একটু বলতেন যে ছাত্ররা যে বাজার মনিটরিং করছে বিভিন্ন জায়গায়, এটাকে কিভাবে দেখছেন, বা এটার ইম্প্যাক্টটা কি হতে পারে? দেখুন, এই বাংলাদেশে আমরা গত 1 মাসে যেটা এক্সপিরিয়েন্স করলাম, এবং একটা ছাত্র সে যেভাবে বুক পেতে দিল, মানে মানুষের সবচেয়ে মূল্যবান কি? জীবন। তারা কিন্তু জীবন উৎসর্গ করে দিয়েছে। এবং এই যে ছাত্রদের যে কন্ট্রিবিউশন, এটা গোটা জাতি কিন্তু এটা স্বীকার করা উচিত।
আমি গতকাল থেকে যেটা দেখছি প্রত্যেকটা ট্রাফিক মোড়ে তারা কাজ করছে এবং এখানে আসার সময় আপনারাও নিশ্চয়ই দেখেছেন ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। কি কন্ট্রোলটা? যে ট্রাফিক ব্যবস্থা করেছে এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে। আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রথম যে জিনিসটা হলো যে এখন কিন্তু অনেকগুলো জেলায় আমাদের অফিসও কিন্তু পুড়িয়ে দিয়েছে এবং আজকে ময়মনসিংহ থেকে আমাকে আমাদের ওখানে যে উপপরিচালক ফোন দিয়েছে যে ছাত্ররা চাচ্ছে যে বাজার মনিটরিংয়ে আমাদের অফিসার যাবে। আমি সাথে সাথে তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা ছাত্রদের সাথে কথা বলে যাও বাজার মনিটরিং এবং আমরা ছাত্রদের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবো। যেমন আমি আজকে এখানে আসছি, এইখানে আমি ছাত্রদের ইনভলভমেন্ট চাচ্ছি। মূলত আমাদের তো কাজটা এটা সরকারি কাজের অংশ, সেখানে আমাদের যারা আছে তারা যদি নিজেদের এই দায়িত্বগুলো নেয় এবং তারাও যদি, কারণ আমাদের তো আসলে লোকবলেরও অনেক বিষয় আছে যে আমরা সব জায়গায় করতে পারি না এবং সেই জায়গায় আমি বলি যে এটাকে একটা পজিটিভ আমরা একটা দিকে নিতে পারবো। তবে এই জায়গায় যে জিনিসটা হলো যে কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয়, সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না, আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে, তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে। বুঝতে পেরেছেন? সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে। আসলে যে ব্যক্তিটা এই বাজার মনিটরিংয়ে আসছে সে কি আসলে ওই ছাত্র কি না, নাকি আপনার অন্য তার এজেন্ট আছে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ হলো যে আমরা কোনোভাবেই আমরা যেন ছাত্রদেরকে বিতর্কিত করে না ফেলি, তাহলে কিন্তু এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে 400 মানুষের যে রক্ত বা যে জীবন দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হতে পারে যদি আমরা এই জায়গাগুলোতে যদি এখন সতর্ক না থাকি। আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে আমরা যখন এই বাজার মনিটরিং করতাম এর আগের সময়, তখন কিন্তু ক্যাব থাকতো, আপনার সাংবাদিক ভাইরা থাকতেন, আমাদের যে সিভিল সোসাইটির বিশেষ করে বাজার কমিটির লোকজন থাকতেন। এখন আমাদের আরেকটা শক্তি যোগ হয়েছে, আমাদের ছাত্রদের শক্তি, এবং আমরা সম্মিলিত শক্তি নিয়ে আমার মনে হয় যে এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত 3-4 বছর, সিন্ডিকেট, আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে। ধন্যবাদ স্যার।